ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি স্যার। ভাইয়া দেখা যাচ্ছে। নাম্বার 20 পর্যন্ত আমরা খুব সম্ভবত শেষ করেছি গত ক্লাসে। তো বেসিক্যালি আজকে আমরা 21 থেকে শুরু করব। আর বলছিলাম যে 20টা একটু স্টাডি করতে, কোনো প্রবলেম থাকলে আজকে ক্লাসে জানাতে। জানি তাও যে পড়ো নাই কেউ আসলে, তারপরেও বলতেছি যে কোনো প্রবলেম যদি কেউ ফেস করে থাকো আমাকে কোশ্চেন করতে পারো। যেই 20টা আমরা পড়েছি এবং আমরা যে কোনো টপিক এর আগে যেগুলো পড়েছি সেই রিলেটেড কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। পরীক্ষা চলতেছে ভাইয়া ইনকোর্স, এজন্য পড়তে পারি নাই, ইনকোর্সের পড়া। আচ্ছা, তো যাই হোক, এটা একটু পড়ে ফেলতে হবে, যত লেংদি হবে আস্তে আস্তে এটার যখন তোমার নিয়মগুলো বেশি হয়ে যাবে পড়ে, তখন আসলে মনে রাখতে পারবা না। হ্যাঁ, তো আলটিমেটলি কম কম করে না পড়লে এটা হবে না। আর আমি তো আর পড়িয়ে থেমে থাকবো না, ধরো এটা পড়াইছি, এরপরে আবার অন্যটাই চলে যাব। তো টপিক আস্তে আস্তে আগাতে থাকবে, তোমরা না পড়লে আস্তে আস্তে পুরা জিনিসটা পিছাইতে থাকবে। একটা ক্লাসে অনেকখানি পড়েই ফেলা হয়, তো সেটা যদি নিজের মধ্যে ওইটুক আয়ত্তে না নাও ওই দিন বা তার পরের দিন, তো আস্তে আস্তে জিনিসগুলো গ্যাপ পড়ে যায় অ্যাকচুয়ালি। যাই হোক, তো খেয়াল রাখবে এই জিনিসগুলো, একটু নিজেরা চেষ্টা করবা পড়াটা ওইভাবে রেডি করে ফেলার। আহ প্র্যাকটিস করে করে দুই একটা সেন্টেন্স এখানে যেগুলো আছে প্র্যাকটিস করে ওই জিনিসগুলো আয়ত্ত করো। আর স্যার আমরা, আমি একটা কথা বলতাম। হ্যাঁ বলো, শুনতেছি তো। স্যার হচ্ছে এখন অবধি কতটা টপিক করা হয়েছে? আচ্ছা, না খুব বেশি টপিক হয় নাই। আমাদের আর্টিকেল হয়েছে, ডাব্লিউএইচ কোশ্চেন হয়েছে, রাইটিং পার্টে নোটিশ পোস্টার রাইটিং হয়েছে, আর এই তো হয়েছে নাকি? আমি তো কালকে থেকে জয়েন করছি। আচ্ছা, সমস্যা নাই, আগের আর সব একটু মানে সব কিছু রেকর্ড আছে। প্যারাগ্রাফ এসে এগুলো কি মানে কিছুটা পড়াইছেন বা পড়া দিছিলেন? মানে মুখস্থ রাইটিং বিষয়ের কিছু? এগুলো আমরা সিলেবাস যখন দিব, মানে সাজেশন যখন দিব তখন পড়লে ভালো হবে তোমাদের। হ্যাঁ, ওইটা আমি পড়া দিয়ে দিব সামনে, এখনো ওইভাবে দেই নেই, দুই একটা হয়তো দিতে পারি বাট সেরকম ভাবে না। হ্যাঁ, এটা আমি যখন সাজেশন দিব অ্যাকচুয়ালি তখন হচ্ছে আমি এটা করে দিব। ভাইয়া রেকর্ডের আচ্ছা। ক্লাসটা শুধু গতকালকেরটা পেলাম, এর রেকর্ডটা দেওয়া হয় নাই। স্যার আমাদের তো এর আগে শুধু 2টা ক্লাস হয়েছে না, এক এক সপ্তাহে হচ্ছে একটা ক্লাস নিছিলেন, ওদিনের বুধবারের ক্লাস হলো না, আর হচ্ছে কালকে ক্লাসটা, এছাড়া কি আমাদের আর কোনো ক্লাস হয়েছে? ক্লাস হচ্ছে ছুটির পরে আমাদের এপ্রিলের 1 তারিখ থেকে তো মনে হয় দুইটাই ক্লাস হইলো, তাই না? জি জি ভাইয়া, জি স্যার। দুইটাই হয়েছে। লাইভ ক্লাস রেকর্ডের ক্লাস তো স্যার শুধু গতকালকে ভাইয়া গতকালকেরটাই পেলাম, এর রেকর্ডটা তো দেওয়া হয় নাই। এর আগেরটা তো হচ্ছে কি, তোমার ওই যে ওখানে যে 3টা ক্লাস রেকর্ড দেখতে পাবা তুমি। হ্যাঁ, ওই আগেরটা আমার আরো একটা আগের ব্যাচ আছে, ওই ব্যাচদের করানো অলরেডি, তো ওইখানে তুমি যতটুকু পড়াইছি না ততটুকু অলরেডি আছে। তো ওই জন্য তোমাদের যে ক্লাসটা নিচ্ছে ওইটা রেকর্ড হয় নাই। ওইটা হচ্ছে ওই যে রেকর্ডার যেটা, সেটাতে প্রবলেম হওয়ার কারণে হয়তো রেকর্ডটা হয়নি। তো যতটুকু ডব্লিউ পড়ানো টোটালি ডব্লিউ কোয়েকশন যে ভাইয়া, ওইটা তো আমরা মানে আমি এসে পাইনি, ওটা কি রেকর্ডেড ক্লাস দেখে চালিয়ে নেব? চালানোর কিছু নাই, আমি বলছি রেকর্ড ক্লাসগুলো আগে দেখো, ঠিক আছে, তারপরে আমরা লাস্টে যে সবগুলো একটা রিভাইজ প্রসেসে যাই আর কি। হ্যাঁ, বাট ওকে। এখন প্রাইমারিলি একটু রেকর্ড গুলো দেখে নিজের মতো করে প্রিপেয়ার্ড থাকো আর কি, ঠিক আছে? স্যার এটা আমাদের নতুন ক্লাস না, আমাকে তো, আমি যখন জয়েন হয়েছি তখন আমাকে বলা হয়েছিল যে এপ্রিলের প্রথম থেকে নতুনই আর কি কোর্স শুরু হবে। এটা নতুন কোর্স শুরু হলে আগে কিভাবে ডব্লিউএইচ কোশ্চেন এইসব কিছু হয় মানে? আচ্ছা, বুঝতে পারছি, নতুন বলতে সবই তোমরা পাবা, আমি এই জিনিসটা বারবার বলছি, তো এই জন্য এখন তুমি নতুন দেখে হয়তো বুঝতে পারো নাই, তুমি সবকিছুই পাবা।
এটা নিয়ে টেনশন নাই। ওকে, এই যে আমি বলছি না দুই একটা পড়ানো হয়ে গেছে, এটা নিয়ে টেনশনের কিছু নাই, এটা আবার পড়ানো হবে। ক্লিয়ার? বাট এখন অবধি তোমরা যেভাবে পড়াচ্ছি জাস্ট এইটা রেগুলার করো, ঠিক আছে? ভাই ওরা কি পেপার এক্সামের পেপার দেখছে না? গতকালকে এক্সাম পেপার সাবমিট দিয়েছে 4টা পরীক্ষার ভাইয়া, এখনো পেন্ডিং দিয়ে আছে, কোনো রেসপন্সই নাই। ওদের জন্য আমি আমার ভাইয়ের এফবি লগ ইন করলাম এত কষ্ট করে। আচ্ছা, ভালো করছো। আমার ওই জিনিসগুলো আমি হ্যান্ডেল করি না, তো সে তো ওখানে কিভাবে ওগুলো কি তো হয় এটা কার সাথে কথা বলবো স্যার? আপনাকে সপ্তাহে 2 দিন পাই, তাই আপনার কাছেই বলি, আর তো কেউ নাই বলা। বুঝতে পারছি। ওনাদের কল দিয়ে ধরেন না, ওনাদের অফিসিয়াল নাম্বারে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে, কোনো রেসপন্স নাই, সিনই করেন না। আপনার যদি ওনাদের সাথে কথা হয় একটু কাইন্ডলি বলবেন, মানে আপনি ছাড়া তো আর স্যার ভাই আমাদের কোনো মাধ্যম নেই, আপনি একমাত্র মাধ্যম। हेलो भैया। हेलो। আচ্ছা, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, হ্যাঁ, একটা কল আসছিল। আচ্ছা, শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, আমি একটু তাহলে পড়াই যাই আর কি। স্ক্রিন তো দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে 20 নম্বর পর্যন্ত পড়েছিলাম, আজকে আমরা 21-এ যাব, হ্যাঁ। জি আর গতকালকের ক্লাসের লাস্টের দিকে আমি বলেছিলাম যে এক একটা ওয়ার্ডের জন্যই এক এক রকম নিয়ম চলে আসে অ্যাকচুয়ালি, কারণ এক একটা ওয়ার্ড এর অর্থ অনুযায়ী সেন্টেন্সের প্যাটার্নের ভিন্নতা চলে আসে। তেমনি এরকম আরেকটা যেটা উড দ্যাট, উড দ্যাট ডট ডট কুড, ডট ডট কুড বলতে আমি বুঝাচ্ছি যে উড দ্যাট যেই সেন্টেন্সে থাকবে তারপরে একটা বাক্য অংশ বসে, তারপরে কুড বাক্যের মাঝখানে একটা বসে বসে সেন্টেন্স গঠন করে। এটা একটা কানেক্টেড ফ্রেজ, হ্যাঁ। উড দ্যাট ডট ডট কুড মানে উড দ্যাট যেই সেন্টেন্সে থাকবে প্রথমে, সেই সেন্টেন্সের সাউন্ড শুনতে মাঝখানে। পাচ্ছি না। কথা শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে তো। জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে ওই সেন্টেন্সের মাঝখানে কুড বসাতে হবে, হ্যাঁ। আর এটা হচ্ছে প্রথম ব্যাপার। এবং কুড থাকলে আমরা জানি যে এই যে শুড, কুড, মাইট, এগুলো মডেল অক্সিলারি ভার্ব, তাই না? তো এগুলো বসলে এগুলোর পরে প্রেজেন্ট। তারপরে আমরা নর্মালি জানি যে ভার্বের বেস ফর্ম বসে বা প্রেজেন্ট ফর্ম বসে। যখনই এরকম সেন্টেন্স দেখবা, একটা সেন্টেন্স একটু দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। উড দ্যাট আই বি এ বার্ড, কি হয়েছে? উড দ্যাট আই বি এ বার্ড। দেখো, উড দ্যাট এর পরে একটা সাবজেক্ট বসছে, তারপরে বি ভার্ব এসছে, তারপরে আসছে এ বার্ড। আচ্ছা, তো আমরা বলছিলাম উড দ্যাট থাকলেই কি আসবে? একটা কুড আসবে এক্সট্রা, মডেল অক্সিলারি ভার্ব হিসেবে। তাহলে উড দ্যাট আই কুড, এবং এই যে কুড এর পরে এই যে ভার্বটা আছে সেটা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে বি বি থাকবে। তাহলে উড দ্যাট আই কুড বি এ বার্ড, এই শব্দটার অর্থ হচ্ছে এরকম, বা এই শব্দ থাকলে সেন্টেন্সের অর্থটা এরকম আসে যে আমি যদি পাখি হতে পারতাম, আমি যদি পাখি হতে পারতাম। অনেক সময় থাকে না একটু অবাস্তব কল্পনা, অনেক সময় অনেক মাথায় আসে, তো ওই টাইপের সেন্টেন্স যখন ইংলিশে বলা হয় যে আমি যদি রাজা হইতাম, হ্যাঁ, আমি যদি এখন এইখানে থাকতাম, বা আমি যদি এটা করতাম, তো এরকমই শব্দে বাংলার অর্থ যখন থাকে সেটার ইংলিশ করতে গেলে আমরা উড দ্যাট ডট ডট কুড এই টাইপের সেন্টেন্স ব্যবহার করে থাকি। আরেকটা আছে, দেখো, উড দ্যাট আই ভিজিট কক্সেস বাজার, তাহলে উড দ্যাট আছে, আমরা কি বলছি, একটা কুড আসবে সাবজেক্টের পর, তাহলে উড দ্যাট আই কুড ভিজিট এর প্রেজেন্ট ফর্ম ভিজিটই বসবে। মনে থাকবে এরকম সেন্টেন্স আসলে আমরা কিভাবে করব তাহলে? জি ভাইয়া। জি স্যার।
এখন কিছু জিনিস একটু বলি যে এখন এক একটা করে পড়তেছি, বুঝাই দিচ্ছি, এইটা হয়তো এখন বুঝতে পারতেছো, বাট আলটিমেটলি প্রবলেম কোথায় হয় যে যখন 40-50টা নিয়ম পড়ে ফেলবা পরীক্ষাতে যে কোনোটা থেকে আসবে, এখন কোনটা থেকে কি নিয়ম পড়েছিলাম, কোনটা থাকলে যেন কি হইতো, এই জিনিসগুলো কনফিউজিং হয়ে যায় যদি প্র্যাকটিস কম থাকে। তুমি যদি মনে করে থাকো যে 40টা নিয়ম আমি তো ক্লাসে বুঝতে পারছি, কোনো সমস্যা নেই, পরীক্ষায় আসলে আমি পারবো, একটু হালকা পাতলা পড়ে যাই, এই কনফিডেন্সে বা এই সিস্টেমে যদি পড়ে যাও রাইট ফর্ম অফ ভার্বসে, আমার মনে হয় না 1-এর উপর বা 2-এর উপর কেউ পাবে। তাহলে প্রবলেমটা কোথায় অ্যাকচুয়ালি? এটা ওই যে বললাম যে প্র্যাকটিস ছাড়া তোমার পরীক্ষাতে কোনোভাবেই জিনিসগুলো মনে রেখে অ্যান্সার করাটা পসিবল হবে না। যত বেশি প্র্যাকটিস করবা তখন সেন্টেন্স দেখলেই তোমার মনে পড়বে যে এটার নিয়ম তো এরকম ছিল, বা এটার একটা ব্যতিক্রম নিয়ম ছিল সেটা থেকে আসছে তাহলে এরকম ছিল। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তাহলে 21 গেল, 22-তে যাই। 22-তে দেখো কি আছে, সাধারণত কিছু ফ্রেজ আছে বা শব্দগুচ্ছ আছে যেগুলো থাকলে এইটা বেসিক্যালি সাবজেক্টকে সিঙ্গুলার হিসেবে রিপ্রেজেন্ট করে। কিরকম? যেমন ইচ, ওয়ান অফ, এভরি, আইদার, নাইদার বা ইদার, নিদার, যেটাই বলো না কেন। তো এগুলো বেসিক্যালি এই ধরনের শব্দ দ্বারা যদি সাবজেক্ট হয়, সেই সাবজেক্টটা সিঙ্গুলার সাবজেক্ট হয়। কি হয়? সিঙ্গুলার সাবজেক্ট। দেখো, ইচ মানে হচ্ছে প্রত্যেকে, ওয়ান অফ মানে একজন, ঠিক আছে, এভরি মানে প্রত্যেকে, ইদার মানে যে কোনো, নিদার মানে কেউ না, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে মানে সবসময় কি একজন অথবা আহ প্রত্যেককে বোঝাচ্ছে, প্রত্যেককে বলতে একজন একজন করে বোঝাচ্ছে, তাহলে কি সকলকে তো একসাথে বুঝায় না এই ধরনের শব্দ দ্বারা, এই শব্দগুলো দ্বারা বেসিক্যালি একজনকেই বোঝায়। তো সেই জায়গা থেকে আমরা বলি হচ্ছে যে এগুলো সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে বাক্যে বসে থাকে, যেহেতু একজনকে বোঝায়, তো একজন মানেই কি সিঙ্গুলার নাকি? আচ্ছা, তাহলে দেখো যদি এরকম থাকে যে ইচ বয় কাম হেয়ার, তাহলে ইচ বয় কাম, ইচ বয় এটা বলা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কি হবে, ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হবে, তাহলে ইচ বয় কামস হেয়ার। এভরিবডি উইশ টু বি হ্যাপি, এভরিবডি, এভরি আছে তাহলে এটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে উইশেস, ইয়েস যোগ হবে, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এটা হলো থাকলে আমরা খেয়াল করব। আর একটা প্যাটার্ন আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, যে অ্যাডজেক্টিভের আগে দা বসলে সাবজেক্টিভ প্লুরাল হয় এবং তদনুযায়ী ভার্ব বসে। এটা খুবই সুন্দর এবং ইম্পর্টেন্ট একটা জিনিস। তুমি যদি দেখো এখানে বলছে অ্যাডজেক্টিভের আগে দা বসলে সাবজেক্টিভ প্লুরাল হয়ে যায়। আমরা বলি না যে দা রিচ, দা পোর, বলি নাকি? তো এই পোর, রিচ, এগুলো কি অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ কাকে বলে মনে আছে? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা। কিসের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা? নাউনের নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলো বোঝায়। আচ্ছা, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে পোর, পোর মানে হচ্ছে গরিব, তাহলে এটা কি একটা অবস্থা বোঝাচ্ছে যে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি, সে ধনী না গরিব নাকি? জি হ্যাঁ, স্যার। তাহলে হচ্ছে এই যে এই পোরের আগে যখন অ্যাডজেক্টিভ বসবে দা, কি বসবে, সরি, পোরের আগে যখন আর্টিকেল দা বসবে, তো এই দা দ্বারা সকল গরিব জাতিকে বোঝায়। দা পোর, দা রিচ মানে সকল ধনী জাতিকেই বোঝাচ্ছে, ঠিক আছে। দা ভার্চুয়াস, তারপরে হইতে পারে হচ্ছে তোমার দা পায়াস, মানে তোমার অ্যাডজেক্টিভ রিলেটেড যে কোনো শব্দর আগে যখন দা বসাবা তখন সকলকে বুঝাবে, তাই না? দা রিচ মানে সকল ধনীদেরকে বোঝাচ্ছে, দা পোর মানে সকল গরিবদেরকে। বুঝাইতে পারছি? তাহলে যেহেতু সকলকে বুঝায়, তাহলে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। প্লুরাল।
তো এটা প্লুরাল সাবজেক্ট, তো প্লুরাল সাবজেক্ট হলে ভার্বটাও প্লুরাল হবে। প্লুরাল সাবজেক্ট অনুযায়ী ভার্ব যেরকম হয় সেভাবে বসাতে হবে, চেঞ্জটা ওইভাবে আসবে। যেমন দ্য ভার্চুয়াস টু বি ব্লেসড। আচ্ছা, বি ভার্ব বা টু বি ভার্বকে চেঞ্জ করতে বলছে, ঠিক আছে? তাহলে দ্য ভার্চুয়াস আর ব্লেসড, এখানে কি ভার্চুয়াস যেহেতু কি ভার্ব, কি সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট, তাহলে এখানে বি ভার্বের এগেইনস্টে আর বসবে। দ্য পোর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, গরিবরা কি হ্যান্ড টু মাউথ বলতে কি বোঝায় বলো তো? দিন আনে দিন খাই। বা দিন মজুর যেটা বলে আর কি, তাই না? তাইলে দ্য পোর এটা পুরা গরিব জাতি সকলকেই বোঝাচ্ছে, তাহলে লিভ লিভই থাকবে যেহেতু প্লুরাল নাম্বার, তাহলে দ্য পোর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। হ্যান্ড টু মাউথের আরেকটা ভালো বাংলা হচ্ছে দুর্বিষহ জীবনযাপন। হ্যাঁ, দিন আনে দিন খায় বলতে ওইটাও খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না। হ্যান্ড টু মাউথ বলতে বোঝায় হচ্ছে তোমার দুর্বিষহ জীবন বা অভাবের জীবন, যেটাই বলো। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে প্রায় প্রায় আসে নাম্বার 24। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, কিছু জিনিস এখান থেকে খুব সুন্দর মতো বুঝতে হবে। এখানে বলছে হচ্ছে টাইটেলস, নেমস, ফ্রেজ অফ মেজারমেন্ট দেখতে প্লুরাল হলেও সিঙ্গুলার ভার্ব হয়। আচ্ছা, এখানে আমি একটু সহজ করি। সহজটা হচ্ছে এরকম যে সময়, দূরত্ব, তারপরে হচ্ছে তোমার কি বলবো, পরিমাপ বা হচ্ছে ওজন যেটা ওয়েট, তারপরে টাকা, টাকার পরিমাণ, এই জিনিসগুলো সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসে। কি কি বলছি আমি? দূরত্ব, সময়, টাকা এবং পদার্থের বা যে কোনো জিনিসের পরিমাণ, ওজন, এগুলো সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসে সবসময়, সিঙ্গুলার সাবজেক্ট। এখানে প্লুরাল হবে না। কিরকম দেখো, এখানে যদি আমি বলি 30 মাইলস টু বি ভার্ব, মানে বি ভার্বকে চেঞ্জ করতে বলছে এ লং ওয়ে, তাহলে 30 মাইলস বলতে কি মনে হচ্ছে না যে এটা প্লুরাল? 30 মাইল। বাট যেটা বললাম যে 30 মাইলস বলতে বোঝায় হচ্ছে অ্যাকচুয়ালি যে 30 মাইল এক দূরের বা 30 মাইল একটা রাস্তার দূরত্ব, দূরত্বকে বুঝাইতে এটা একক হিসাবে বিবেচনা করা হয়। তো যদি বলি যে সামহাও ধরো এখান থেকে তোমার বাসার দূরত্ব কত, বললা 2 কিলোমিটার, তাহলে দূরত্বটা পরিমাপ করলাম 2 কিলোমিটারে, কিলোমিটার একের অধিক, ঠিক আছে, বাট দূরত্বটাকে বুঝাইতে একটা সময় একটা দূরত্বের স্প্যান বা দূরত্বের বিভাগকে বুঝায় যে 2 কিলোমিটার দূরত্বে, ঠিক আছে? তাহলে যত দূরত্বই ওভাবে বলি না কেন, যে 50 মাইলস, 100 মাইলস, 2000 মাইলস, সবগুলোই একক দূরত্ব বিবেচনা করা হয়। কি দূরত্ব বিবেচনা করা হয়? একক দূরত্ব। একক দূরত্ব। এই জন্য এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। এই জন্য বলা হচ্ছে 30 মাইলস, অনেক সময় মনে হইতে পারে যে এটা প্লুরাল সাবজেক্ট না, তো বি ভার্বকে চেঞ্জ করে ইজ করতে হবে, আর করা যাবে না, আর করলে ভুল হবে। আচ্ছা, তারপরেরটা একটু পরে পড়াচ্ছি। 8 আওয়ার্স, 3 নাম্বার উদাহরণটা দেখো, 8 আওয়ার্স লং টাইম টু ওয়ার্ক, তাহলে বিভাগ যে 8 ঘন্টা সময়, একক সময়ের দূরত্ব বা সময়ের ব্যবধান। 8 আওয়ার্স এটা যখন আসবে তখন সেটা সিঙ্গুলার সাবজেক্ট। 8 আওয়ার্স ইজ এ লং টাইম টু ওয়ার্ক, নট আর এ লং টাইম টু ওয়ার্ক। এই দুটো বিষয় বুঝতে পারছি? জি স্যার। জি আচ্ছা, এখানে আরেকটা আমি বলছিলাম অর্থের বা টাকার পরিমাণ বা অর্থের পরিমাণ, সেটা হতে পারে ধরো 500 টাকা অথবা $1000। তো এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা টাকার পরিমাণকে বোঝায়। $1000 মানে অনেকগুলা ডলার, ব্যাপারটা এটা না। এটা 1000 একটা পরিমাণ, নির্দিষ্ট একক পরিমাণকে বোঝায়। তো একক পরিমাণকে বুঝাইলে সেটা কি হবে? সিঙ্গুলার হয়ে যাবে। আবার হতে পারে 20 কেজিস বা 20 কিলোগ্রামস, এটাও সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে। এই গেল একটা বিষয়। আরেকটা এখানে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, টাইটেলস। টাইটেলস মানে হচ্ছে কি শিরোনাম, তাই না?
আমরা ধরো সাপোজ যে কোনো একটা ভিডিও চিত্র দেখি অথবা যে কোনো একটা মুভি যদি দেখি তাহলে অবশ্যই মুভির নামটা আমরা আগে দেখি, তাই না? তো ওইরকমই তোমার হচ্ছে যখন তুমি কোনো একটা জিনিসের নাম এইভাবে মেনশন করবা যে এটা এই জিনিস, তো সেই নামটাকে প্লুরাল মনে হইলেও তোমাকে সিঙ্গুলার রাখতে হবে, কারণ জিনিস তো একটাই। নাম প্লুরাল দিছে কি না দিছে সেটা ভিন্ন বিষয়, বাট জিনিস তো একটাই। যেমন স্টার ওয়ার্স ইজ অ্যান এক্সিলেন্ট মুভি। স্টার ওয়ার্স টু বি ভার্বকে চেঞ্জ করে তারপরে অ্যান এক্সিলেন্ট মুভি। আচ্ছা, তাহলে টু বি ভার্ব চেঞ্জ করতে হবে অ্যামিজারের যে কোনো একটা। তাহলে স্টার ওয়ার্স এটা মনে হইতে পারে যে অনেকগুলো ওয়ার, তাই না? ব্যাপারটা এটা না, একটাই যুদ্ধ স্টার, মানে একটাই মুভি, সেই মুভিটাকে মেনশন করছে। এখানে বলা হচ্ছে টাইটেল মানে মুভির নাম। এখানে দেখে বিভ্রান্ত হইতে পারি স্টার ওয়ার্স মানে এটা অনেক কিছু, অনেকগুলা জিনিস। হ্যাঁ, তা এটা না। তো স্টার ওয়ার্স একটা মুভির নাম। তেমনি ভাবে বিভিন্ন মুভির নাম আছে বা বিভিন্ন পত্রিকার নাম আছে বা বিভিন্ন হচ্ছে তোমার কি বলে সিরিয়ালের নাম আছে। তো এগুলো এক একটা টাইটেল মানে শিরোনাম, যে শিরোনামে ওই মুভিটা তৈরি করা হয়েছে। তো ওই নামগুলো অনেক সময় প্লুরাল দেখতে মনে হইলেও সেগুলো সিঙ্গুলার। আমি একটা বলতে পারি যেমন গালিভার্স ট্রাভেলস, তো মনে হইতে পারে না অনেকগুলো ট্রাভেলকে মেনশন করছে, না, গালিভার্স ট্রাভেলস এটা একটা বই, ঠিক আছে? মুভিও আছে এটা। আবার আছে হচ্ছে তোমার ধরো অ্যারাবিয়ান নাইটস, তো অ্যারাবিয়ান নাইটস বলতে মনে হইতে পারে যে অনেকগুলো যোদ্ধা, হ্যাঁ, বা অনেকগুলো ইয়াকে বোঝাচ্ছে, না, অ্যারাবিয়ান নাইটস একটা গল্প, ঠিক আছে, একটা উপন্যাস নভেল। তো এগুলো থাকলে এগুলো সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না, যেহেতু এগুলো উপন্যাস বা গল্পের বা মুভির নাম, একটা নাম। তো একটা নাম তো কখনো প্লুরাল হয় না, এটা সিঙ্গুলার। এটুকু ভাইয়া বুঝছো? বলতেছিলাম যে আমরা তো মেয়েদের ক্ষেত্রে শি ইউজ করি, ছেলেদের ক্ষেত্রে হি। এক্ষেত্রে মানে আমরা যখন আল্লাহ তাআলাকে কোনো লেটারে বা কোনো প্যারাগ্রাফ ইউজ করবো, মানে কি দিয়ে সম্বোধন করবো? আজকে একটা লেটারে দেখলাম হি দেওয়া। না না, আল্লাহ আল্লাহ শব্দের এগেইনস্টে কোনো প্রোনাউন ইউজ করা যাবে না। জাস্ট আল্লাহ। হ্যাঁ, তুমি যতবারই লিখবা ততবারই আল্লাহ লিখেই সম্বোধন করবে, ঠিক আছে? আমি যেটা অক্ষরপত্রের একটা লেটার দিলাম, হি দিয়ে সম্বোধন করছে, আমি দেখে বই এটা তারপর। ভুল করছে আর কি, হ্যাঁ, ওইভাবে মেনশন করবা না। ক্লিয়ার? জি। ওকে, ঠিক আছে। নাম্বার 25-এ যাচ্ছি। আচ্ছা, নাম্বার 25 এটা খুবই সহজ, মানে ইট দ্বারা যদি বাক্য শুরু হয় আর কি। ইট এটা একটা আমরা সচরাচর সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি। হ্যাঁ, ইট, ইট মানে এই ইহা বা এইটা, এইভাবে বোঝায় আর কি। তো এটা একক জিনিসকে মেনশন করতে আমরা এই সাবজেক্টটা ব্যবহার করি। তো যখনই দেখবা ইট দিয়ে কোনো সেন্টেন্স আছে, সিম্পল সেন্টেন্স, তখন সেইটা অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট মেনশন করছে। সেইভাবেই তুমি সেন্টেন্সটার ভার্বটা কমপ্লিট করবা। যেমন ইট ডিফিকাল্ট টু ডু, তো টু বি ভার্বকে চেঞ্জ করতে বলছে অ্যামিজারের যে কোনো একটা, তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু ডু। ইট টু বি ইউ হু হ্যাভ ডান দিস, ইট ইজ ইউ হু হ্যাভ ডান দিস, এটা তুমি যে এটা করেছো। আচ্ছা, এটা সহজ ছিল, এখানে খুব একটা কঠিন কিছু নেই। স্যার, বি ভার্ব থাকলেই কি সবসময় ইজ দিয়ে অ্যামিজারের ইজ বেশি ব্যবহার হয়? না রে বাবা, অ্যামিজারের ইজ বেশি আর কম না, যখন যেটা দরকার। এম কখন হয় বলো তো? স্যার আয়ের সাথে এম হয়। তো শুধু আয়ের সাথে এম হয়, আর ইজ তো ওই যে বাকি সবকিছুর সাথে স্যার ইজ থার্ড হয়। পারসন আর সিঙ্গুলার আর হয়। হয় শুধু প্লুরালের ক্ষেত্রে, এটুকুই প্লুরালের সাথে। তফাৎ। সেকেন্ড পার্সন এবং আচ্ছা আচ্ছা। প্লুরালের ক্ষেত্রে ইউ হইলে আর হবে, দে হইলে আর হবে, ঠিক আছে? এটাই তো। তো অ্যামিজার কোথায় বসে সেটা তো সবারই জানার কথা অ্যাকচুয়ালি। বেশি কম বলে ব্যাপারটা এরকম না, যখন যেটা লাগবে সেটাই বসাতে হবে, তাই না? জি স্যার, বুঝছি। আচ্ছা, নাম্বার 26, এইটা অনেকটা সহজ বিষয় আর কি। আমরা সচরাচর ব্যবহার করে থাকি এই ধরনের সেন্টেন্স, কিন্তু অনেক সময় একটু নিয়মটা ফলো নাও করতে পারে অনেকে। সেটা দেয়ার দ্বারা আমরা অনেক বাক্য লিখে থাকি, তাই না? দেয়ার ওয়াজ এ কিং ইন এ ভিলেজ, মানে অনেক কিছু এরকম লিখে থাকি বা পড়ে থাকি, শুনে থাকি।
তাই না ইংলিশে? তো এই যে দেয়ার দ্বারা বাক্য শুরু হয়, ঠিক আছে? তো দেয়ার যুক্ত বাক্যগুলো কমপ্লিট করার নিয়ম হচ্ছে তোমাকে আগে তাকাইতে হবে যে সেন্টেন্সে কি বলা হয়েছে, সেন্টেন্সে কি বলা হয়েছে সেটার অর্থ যদি অনেকটা বুঝতে পারো বা আন্দাজ করতে পারো, তাহলে এইটা এই যে টু বি ভার্ব এটাকে চেঞ্জ করা সহজ হয়। সাপোজ ধরো এই প্রথম সেন্টেন্সে যেটা বলছে দেয়ার টু বি এ বিগ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে আমাদের গ্রামের পাশে একটা বড় নদী আছে, তাই না? তো এখানে বোঝাই যাচ্ছে যে একটা নদী, তাইলে এটা জিনিসটা সিঙ্গুলার নাকি? 4-5টা নদী থাকলে সেটা হয়তো প্লুরাল, বাট একটাই যেহেতু নদী তাহলে এটা সিঙ্গুলার। তাহলে দেয়ার ওয়াজ আ বিগ রিভার বিসাইড আওয়ার ভিলেজ। বুঝাইতে পারলাম? জি স্যার। আর একটা দেখো দেয়ার টু বি এ লট অফ ওয়ার্ক লেফট ফর হার। এখানে দেখো আমাদের জন্য অনেকগুলো কাজ রেখে দেওয়া হয়েছে, তাহলে এখানে কাজ কতগুলো বোঝাচ্ছে? অনেকগুলা। তাহলে এই যে দেখো দেয়ার যুক্ত বাক্যে কি বোঝাচ্ছে সেটা ওই পরবর্তী পার্টটুক দেখে বোঝা যায়। তাহলে সেই হিসাবে আমরা সেইখানে অ্যান্সারটা ওইভাবে করব যে তোমার হলো সিঙ্গুলার হইলো না ব্যাপারটা প্লুরাল হইলো। সিঙ্গুলার হইলে ওয়াজ হবে, প্লুরাল হইলে ইয়াটা ওয়ার লিখতে হবে। বুঝাইতে পারছি? এটা কি জি সবসময় স্যার। পাস্টই হবে, প্রেজেন্টে হতে পারে না? যেমন আচ্ছা, হ্যাঁ, তো মানে ওইটাই বলতেছি ইজবার। আমি, ওইটাই বলতেছি। তো এখন এটা গেল আমাদের একটা কন্ডিশন। এখন এই ক্ষেত্রে একটু বলি যে এই ক্ষেত্রে তোমার যে কোনো টেন্স আসতে পারে, যে কোনো টেন্স আসতে পারে যে এটা দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, আমরা বলি না দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপর একটি বই আছে, তো এটাও সিঙ্গুলার প্যাটার্নেও সেন্টেন্স থাকতে পারে, কোনো সমস্যা নেই। তো বেসিক্যালি টু বি ভার্বটা ওইভাবে চেঞ্জ করতে হবে যে পরবর্তীতে কি বলা হয়েছে, সিঙ্গুলার সেন্সে কথা বলা হচ্ছে না প্লুরাল সেন্সে বলা হচ্ছে। আচ্ছা, নাম্বার 27, আর একটা ইম্পর্টেন্ট রুল আর কি, একটু মাইক গুলো অফ থাকবে, যখন অন করবা কথা বলে আবার অফ করে দিবা, হ্যাঁ? আচ্ছা, নাম্বার 27-এ কি আছে একজন একজন একটু পড়ো তো। Let Late had better had better let had better, had rather, would better, would rather ইত্যাদি থাকলে from বসে। ইত্যাদি থাকলে কি বসে? ফ্রম বসে। ফর্ম বসে। এখানে বাদ গেছে আর কি, বুঝছো? এটা হবে যে বেস ফর্ম বসে। হ্যাঁ, বেস ফর্ম বসে। আমি এই জন্যই পড়তে বলছি যে তোমরা আসলে বুঝো কিনা যে এখানে কি ফর্ম বসবে। ফর্মের তো একটা জিনিস থাকতে হবে যে কোন ফর্ম, তাই না? সেটা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা যেটাই হোক, পাস্ট ফর্ম, যে কোনো একটা ফর্ম তো মেনশন করতে হবে। আচ্ছা, তাহলে ওইটাই আর কি এখানে, হ্যাঁ, একটু এইভাবে খেয়াল রাখবা, এখানে ওই প্রেজেন্ট বা বেস কথাটা মিক্স হয়ে গেছে অ্যাকচুয়ালি। তাহলে কি কি দেখো, লেট, তারপরে আছে হ্যাড বেটার, তারপরে আছে হ্যাড রেদার, তারপরে উড বেটার আর উড রেদার। তাহলে এই যে ফ্রেজগুলা এগুলো থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে যখন এরপরে ভার্বকে চেঞ্জ করতে বলবে। তাহলে দেখো আবার কিছু নতুন ওয়ার্ড চলে আসলো, তো এরকম আসতেই থাকবে। তাহলে হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এই চারটা, আর লেট এই দুইটা, এইটা একটা এক্সট্রা। তো এগুলো থাকলে আমরা অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাবো ওই সেন্টেন্সে। যে সেন্টেন্সটা দেখো, আই উড রেদার ডাই দ্যান বেক। আর এটার মিনিংটা কি? উড রেদার বা তোমার হ্যাড রেদার বা উড বেটার, এগুলোর অর্থ বোঝাই হচ্ছে আই উড রেদার ডাই দ্যান বেগ, মানে আমি ভিক্ষা করব না, আমি মারা যাব তবুও ভিক্ষা করব না, মানে এরকম অর্থ বোঝায়। ঠিক আছে, মানে কোনো কাজ আহ, একদমই করবে না, এই ধরনের অর্থ বুঝোই যখন। তাহলে উড ইউ, আচ্ছা এটা একটা গেল।
তারপরে হচ্ছে উড ইউ লেট মি গো দেয়ার, এই যে লেট শব্দটা বাক্যে আছে, তো লেট থাকলেই পরবর্তী ভার্বটাকে যখন চেঞ্জ করতে বলবে সেটা বেস ফর্মে চেঞ্জ করতে হবে। তাহলে আই উড রেদার ডাই দেন বেক, আমি ভিক্ষা করব না, সরি আমি মারা যাব তবুও ভিক্ষা করব না। তাহলে উড রেদার আছে, তারপরে ডাই দেন বেগ, বেগকে চেঞ্জ করতে বলছে। এখানে কিন্তু দেখো দুইটা ভার্ব, ডাই একটা ভার্ব এবং বেগ একটা ভার্ব, যে কোনোটাই চেঞ্জ করতে বলতে পারে, কোনো সমস্যা নেই, নিয়মটা একই, দুটাই বেস ফর্মে বসবে। কথা বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, নাম্বার 28-এ যাচ্ছি। 28 থেকে তোমার হচ্ছে মোটামুটি 30 পর্যন্ত, 34ও একটা আছে, যাই হোক 30 পর্যন্তই বলা চলে। এগুলোকে বলে হচ্ছে কন্ডিশনাল। কি বলে? স্যার একটা আচ্ছা, প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার আর একটা রুলস পড়ছিলাম যে লেটের পরে হচ্ছে শুড মাইট প্লাস ওই ভার্বটি বসে, তাহলে কেমনে বুঝবো যে লেটের পরে এইটা রুলস হবে নাকি ওইটা পড়বে? স্যার ওটা লেস্ট ছিল না, LEST। ওটা লেস্ট ছিল, নট লেট লেট। ছিল, এই যে দেখো, এলইটি। এই যে ও দেখো, এটা ছিল হচ্ছে এখানে, এই যে লেস্ট। ও হ্যাঁ লেস্ট। বুঝতে পারছো? এটা খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলা কিন্তু প্যাচ লাগবে। বানানেরই কিন্তু উচ্চারণ একই। আরে উচ্চারণ এক কেমনে, লেস্ট কোথায় আর লেট কোথায়? লেস্ট আমি ভুলে গেছিলাম, লেট ভাবছিলাম। হ্যাঁ, এটা মানে নতুবা বা নইলে এরকম। আর লেট মানে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি লেটের কোনো ওইভাবে মিনিং হয় না, ঠিক আছে? স্যার এই কি স্যার পেজে টিকেন করে? স্যার আমার একটা হ্যাঁ অবশ্যই, বলো। স্যার আমি তো ক্লাসগুলো করতে পারি না, আমি পরবর্তী ক্লাসগুলো কিভাবে করব? আচ্ছা, ক্লাস নিয়ে ইনস্ট্রাকশনটা আমি ক্লাসের শেষে বলে দিব আবার সবাইকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আসলে আমি জব করি তো, এই জন্য ক্লাসগুলো বেশি আচ্ছা, কয়টা ক্লাস সমস্যা দিচ্ছে নাই, আমি একটা সমস্যা নাই, বুঝতে পারছি। আমি বলে দিচ্ছি একটু পরে, কোনো টেনশন নাই। আচ্ছা, তাহলে আমরা একটু যতগুলো দেখলাম আজকে একটু খেয়াল রাখলাম, আর একটা আজকে লাস্ট এটাই পড়াবো, এবং এটা থেকে একটা মাস্ট আসবেই, কোনো কোনো সময় দুইটাও আসে, তো সেইভাবে মাথায় নিবা অবশ্যই, আশা করি। ঠিক আছে, একটা বা দুইটা অবশ্যই আসবে এই তিনটা নিয়ম থেকে। আর এগুলোকে বলে কন্ডিশনাল। এগুলোকে কি বলে? কন্ডিশনাল। কন্ডিশনাল কেন বলতে, ওই যে ইফ কন্ডিশনাল সহজে যদি চিনতে পারো, ইফ কন্ডিশনাল হয়তো পড়েছো আগে কম বেশি অনেকেই, সবার হয়তো নাও জানা থাকতে পারে, তো আমি ওইভাবেই বলি। তো ইফ যুক্ত বাক্য, ঠিক আছে, ইফ যুক্ত বাক্যে টোটাল 4টা এবং স্পেশাল একটা 5টা কন্ডিশন হয় আর কি। হ্যাঁ, 5টা কন্ডিশন হয়, তবে হচ্ছে মেইন যে কন্ডিশন গুলা সেটা আগে একটু পড়ি, তারপরে আমরা ব্যতিক্রম কিছু কন্ডিশন আছে সেটাও পড়বো। তো তিনটা, হ্যালো, বাবা তুমি কি নিয়ে আসতে? আচ্ছা, কি বলতেছিলাম যে 5টা কন্ডিশন হয় বেসিক্যালি, বাট মেইন হচ্ছে 3টা কন্ডিশন, সেগুলোকে বলে ইফ কন্ডিশনাল। বুঝাইতে পারছি? একটাকে বলে ফার্স্ট কন্ডিশন, একটাকে বলে সেকেন্ড কন্ডিশন, আর একটাকে বলে হচ্ছে থার্ড কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশন কি, সেকেন্ড কন্ডিশন কি এবং থার্ড কন্ডিশন কি, কোনটার কাজ কি, এটা একটু আগে আমরা এখন দেখব, বা কোনটাই কোন ধরনের সেন্টেন্স হয় অ্যাকচুয়ালি। দেখো, এটা ফার্স্ট কন্ডিশন নাম্বার 28-এ, ইফ যুক্ত ক্লজ এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ সহজে মনে রাখার উপায় হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট হইলে পরেরটা ফিউচার টেন্সে করতে হবে। মানে ইফ এর সাথে যুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের সেন্টেন্সটাকে ফিউচার ইনডিফিনিট টেন্স করতে হবে। কিরকম ব্যাপারটা? দেখো, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তাহলে ইফ যুক্ত ক্লজটা হচ্ছে এটা, ইফ ইউ ওয়ার্ক হার্ড। পরবর্তীটা বলছে কমা দিয়ে ইউ প্রসপার ইন লাইফ, এটা পরবর্তী ক্লজ বা বাক্যাংশ। তো আমরা শিখলাম যে ইফ যুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়
তাহলে পরেরটা হবে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তো ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে ইউ উইল প্রসপার ইন লাইফ, পরেরটা এইভাবে ফিউচার ইনডিফিনিটে চেঞ্জ করতে হবে। অর্থাৎ শর্টকাটে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরেরটা ফিউচার ইনডিফিনিট। বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, তেমনি ভাবে ইফ হি রিডস মোর, প্রথমটা প্রেজেন্ট ইনডিফিনিট, পরের সেন্টেন্সটা হি পাস ইন দ্য এক্সামিনেশন, হি উইল পাস ইন দ্য এক্সামিনেশন, পরেরটা ফিউচার ইনডিফিনিটে করতে হবে। অ্যান্ড এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কাউন্টারলি তোমার কিন্তু উল্টাটাও আসতে পারে। কিরকম? যে বলে দিল যে ইফ ইউ ওয়ার্ক ব্র্যাকেটে দিয়ে হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ, পরেরটা ঠিক দিয়ে দিয়েছে, আগেরটাকে বলছে চেঞ্জ করো। তো আগেরটা তো প্রেজেন্ট ইনডিফিনিট মানে কোনো চেঞ্জ হবে না, যেটা আছে সেটাই বসবে। তো কাউন্টারলি যেটা তোমার হচ্ছে যে পাশেই দেখ না কেন, দুই পাশের নিয়মটাই তো আমাদের জানা আছে, যে ইফ এর সাথে একটা প্রেজেন্ট ইনডিফিনিট রাখতে হবে এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরেরটা ফিউচার ইনডিফিনিট হবে আর কি। বুঝাইতে পারলাম? জি। জি স্যার। আচ্ছা, সেকেন্ডে হচ্ছে এটাকে বলে সেকেন্ড কন্ডিশন, সেটা হচ্ছে ইফ যুক্ত ক্লজটা, এটা যদি, এবার ভুল করছে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এখানে লেখাগুলো বাদ গেছে কেন বুঝলাম না। ইফ যুক্ত ক্লজের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কি হয়? পাস্ট পাস্ট ইনডিফিনিট ইনডিফিনিট টেন্স টেন্স। হয়। তাহলে পরবর্তী ক্লজ বা বাক্যের অংশটাকে কিভাবে কারেকশন করতে হবে বা কিভাবে প্যাটার্নে লিখতে হবে, স্ট্রাকচারটা কি? যে সাবজেক্ট প্লাস উড কুড মাইট, যে কোনো একটা অক্সিলারি ভার্ব তুমি বসাইতে পারো, যে কোনো একটা। তারপরে আমরা বলছি কি উড কুড মাইটের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। অর্থাৎ সহজে যদি স্ট্রাকচারটা করো, আচ্ছা এই স্ট্রাকচারে ঠিক লেখছে, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে পরের সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এই ব্যাপারটাকে একটা উদাহরণ দিয়ে দেখো, যে ইফ হি এগ্রিড আই গিভ দ্য মানি। ইফ যুক্ত সেন্টেন্সটা কোন টেন্সে আছে? হি এগ্রিড কোন টেন্সে আছে? স্যার পাস্ট ইনডিফিনিট। পাস্ট পাস্ট ইনডিফিনিট স্যার। ইনডিফিনিট। তাহলে পরেরটার স্ট্রাকচার হবে আই উড অথবা আই কুড অথবা আই মাইট গিভ দ্য মানি। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? জি জি স্যার। স্যার। তেমনি ভাবে এইটার কিন্তু আবার ওই যে বলছে কাউন্টারলিও আসতে পারে, যে এখানে আই উড গিভ দ্য মানি দিয়ে এখানে দিয়ে দিল অ্যাগ্রি, ইফ হি অ্যাগ্রি, তাহলে চেঞ্জ করে কি লিখতে হইতো? এগ্রিড। অ্যাগ্রিড। কারণ পরেরটা উড কুড মাইট প্লাস ভি ওয়ান আছে, তাহলে আগেরটা পাস্টে রাখতে হবে। তো এইভাবেও কিন্তু আসতে পারে। ইফ ইউ স্টাডিড ইউ গেট আ গুড রেজাল্ট, ইউ উড অথবা ইউ কুড অথবা ইউ মাইট গেট আ গুড রেজাল্ট। ওকে, আচ্ছা, থার্ড কন্ডিশনে চলে যাচ্ছে। এখন ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, একটা দেখছি প্রেজেন্ট ইনডিফিনিট, আরেকটা দেখলাম পাস্ট ইনডিফিনিট, আর এখন দেখতেছি ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরবর্তী সেন্টেন্সটার চেঞ্জটা কিভাবে হবে? সেটা হবে হচ্ছে, দেখো সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ বসাতে হবে। আগেরটাতে কি ছিল? সেকেন্ড কন্ডিশনে উড কুড মাইট ছিল শুধু, তারপরে ভার্বের বেস ফর্ম ছিল, তাই না? একটু আগে পড়লাম। জি স্যার। আর এইটাতে হবে হচ্ছে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ অক্সিলারি ভার্ব হিসেবে আসবে, এবং এরপরে যে ভার্বটা বসবে সেটা পাস্ট পার্টিসিপল ফর্মে বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে বসবে। কিরকম? যে ইফ ইউ হ্যাড ফিনিশড ইট সিনসিয়ারলি ইউ গেট এ প্রফিট। তাহলে ইফ ইউ হ্যাড ফিনিশড ইট সিনসিয়ারলি, এটা কোন টেন্সে আছে বলো তো? হ্যাড প্লাস ভি3, পাস্ট পারফেক্ট টেন্স না? জি স্যার। তাহলে পরেরটা হবে ইউ শুড হ্যাভ গটেন, তাই না? অথবা গেট গট গটও হয়, দুইটা আছে, গটও পাস্ট পার্টিসিপল ফর্ম আছে অথবা গটেনও আছে। তো গটটাই বেশি প্রচলিত আর কি, গট গট, গেট গট গট, ঠিক আছে? তো তাহলে ইউ শুড হ্যাভ অথবা মাইট হ্যাভ অথবা কুড হ্যাভ, যে কোনো একটা দিতে পারো।
গেট হয়ে যাবে গট, তাহলে ইউ কুড হ্যাভ গট এ প্রফিট, ইউ কুড হ্যাভ ইউ উড হ্যাভ গট এ প্রফিট, ইউ মাইট হ্যাভ গট আ প্রফিট। বুঝাইতে পারছি? জি কাউন্টারলি স্যার। কিন্তু এটাতেও আসতে পারে যে ইফ ইউ ফিনিশ, এই যে দেখো ইফ ইউ ফিনিশ দিয়ে ব্রাকেট দিয়ে দিল, ইফ ইউ ফিনিশ ইট সিনসিয়ারলি ইউ উড হ্যাভ গট এ প্রফিট, এই পাশেরটা ঠিক দিয়ে দিল। তাহলে এখানে কি হবে? ইফ ইউ ফিনিশ আসবে, হ্যাডও থাকবে না। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয় যেহেতু, পাঁচ আমরা তাহলে পারফেক্ট। ভাবে লিখবো ইফ ইউ হ্যাড ফিনিশড। মনে থাকবে? জি স্যার, থাকবে। জি স্যার। আচ্ছা, তারপর ইফ আই হ্যাড পজেসড ভাস্ট ওয়েলথ, পজেসড মানে হচ্ছে তোমার অর্জন করা বা থাকা। তাহলে ইফ আই হ্যাড পজেসড, হ্যাড প্লাস V3, এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে, তো পরেরটা হবে কুড হ্যাভ, উড হ্যাভ অথবা মাইট হ্যাভ আনবে অক্সিলারি ভার্ব, তারপরে V3 বসবে। তাহলে আই কুড হ্যাভ হেল্পড দ্য পোর পিপল, আই শুড হ্যাভ হেল্পড দ্য পোর পিপল। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? জি স্যার। আচ্ছা, কন্ডিশনালের আরো দুই একটা সিচুয়েশন আছে, সেইটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো, 30 নম্বর পর্যন্ত। মোটামুটি আমরা 10টা পড়ার চেষ্টা করছি আজকে। আমি একটু কমায় পড়াচ্ছি কেন, যে 15টা করে না পড়ায়, যে তোমরা এখনো অনেকেই পড়ো নাই অ্যাকচুয়ালি এটা। তো তাদের প্রতি আমার রিকোয়েস্ট যে 1 সপ্তাহ সময় পাবা, এর বাই দিস টাইম একটু বাকি পড়াগুলা যেগুলো গ্যাপ গেছে ওগুলো তো দেখবা, পাশাপাশি রাইট ফর্ম অফ ভার্ব যতটুকু পড়ালাম এখানে ক্লাস দেখে পারো বা নিজে নিজে পড়ে পারো, যেভাবে পারো এনি হাউ একটু এটা প্রিপেয়ার করো। কারণ আলটিমেটলি এরকম করে যখন দিন চলে যাবে, শেষে যে তুমি পরীক্ষায় প্রিপেয়ার্ড থাকবা না অ্যাকচুয়ালি। আর মোট কথা হচ্ছে, আমি ফার্স্টের ক্লাস থেকে বলে থাকি যে তুমি কোর্স নিয়েও যদি অ্যাকচুয়ালি এটাকে বেনিফিট না নিয়ে আসতে পারো, এটাকে বেনিফিটেড না করতে পারো, তাহলে তুমি হচ্ছে সবচেয়ে বড় বোকা। যে যারা কোর্স নেয় নাই, টাকাও দেয় নাই, ঠিক আছে, তাদের ব্যাপার আলাদা, তাদের কোনো আম নাই ছালা নাই, কিছুই নাই, কিছুই যাবে না। কিন্তু তুমি কোর্স নিয়েছো, টাকা দিচ্ছ, আবার পড়াও নাই, তো আম ছালা সবই যাবে। তো তুমি হচ্ছে বোকা হো আর কি। তো এই জায়গা থেকে আমরা যার যার মতো করে একটু যতটুকু পড়া দিচ্ছি পড়াচ্ছি, একটু নিজে থেকে রিক্যাপ করে পড়ে নিবা সবাই। যেখানে না বুঝবা সেগুলো ফাইন্ডিং করে রাখবা, পরবর্তী ক্লাসে আমাকে এসে জিজ্ঞেস করবা, আমি সেখানে যথাসম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, আজকে আমরা 30 নম্বর পর্যন্ত রাখবো আর কি। হ্যাঁ, এই পর্যন্তই। কন্ডিশনালের 3টে নিয়ম পড়লাম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই টপিকের জন্য। অ্যাট দ্য সেম টাইম কিছু আমরা ওয়ার্ড রিলেটেড, যে কোনটা থাকলে কি হয়, এই টাইপের কিছু রুলস পড়েছি। আলটিমেটলি টোটাল 30 রুলস থেকে এখন বলতে পারা যায় যদি সবাই বুঝতে পারি, এটা সবাই পারি, তাহলে পরীক্ষাতে এটা এই 30টা থেকেই মোটামুটি 3টা 4টা পেরে যাবে, কোনো সমস্যা নেই। আর আমি প্রথম দিনই বলছি এই স্যার টপিকটা এরকমই, নিয়ম পড়লেই পারবা, নিয়ম পড়লেই কমন আসবে। হ্যাঁ বলো। স্যার বললেন যে ওই ক্লাসগুলো আমি করতে পারি না, একটা সাজেশন বলে দিবেন। কথাটা বুঝতে, ওইগুলা রেকর্ডেড ক্লাস আছে, আর দিয়ে দিছেন তো। আমি ক্লাস তো দিয়ে দিয়েছি তোমার, এখানে সবগুলো রুলসেরই ক্লাস অলরেডি রেকর্ড দেওয়া আছে। স্যার আমি একটু কথা বলি। হ্যাঁ অবশ্যই। তো আমাদের এই অনার্স প্রথম বর্ষে মানে মানে এইখান থেকেই মনে করেন যে পরীক্ষা, একটা পরীক্ষায় আমার খারাপ হয়েছিল, মানে ফেল দেখাইছিল, মানে ওইটা আমার ফেল আসার কথা।